এত জনপ্রিয় শিক্ষককে ঘিরে হঠাৎ এমন ভয়াবহ অভিযোগ কেন? একটু কথা বলি, আসলে আপনাদের সাথে কি ঘটনা হয়েছিল? আসলে এটা ব্যাপারে আমি কিছু জানি না। 7 ফেব্রুয়ারি 2024। এদিন ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল এমন কিছু যা শুধু একটি দিনের ঘটনা নয়, এটি ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের সূচনা। এদিন চলছিল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একটি চিঠি, যা দিয়ে মিলাদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেয়া হয় শিক্ষক মুরাদ সরকারকে, পাঠিয়ে দেয়া হয় অন্যত্র আয়োজন হওয়া আন্তর্জাতিক শিক্ষা দিবসের অনুষ্ঠানে। আরো রহস্যময় বিষয় হলো, এদিনই একই ক্লাসের 3 জন ছাত্রীর অভিভাবকের মাধ্যমে মুরাদ স্যারের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়া হয় এবং এই একই দিনে তদন্ত রিপোর্টও জমা দেয়া হয় ভারপ্রাপ্ত শাখা প্রধানের নিকট, এবং ওই একই দিনে ভারপ্রাপ্ত শাখা প্রধানও সেই তদন্ত রিপোর্টটি প্রেরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট, যেখানে অভিযোগের বিষয়ে মুরাদ সরকারের কোনো বক্তব্য নেওয়া হয়নি, দেয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ। এই আপনার প্রতিষ্ঠান থেকে দায়িত্বরত যিনি ছিলেন, সেখান থেকে আপনাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কিনা? না, তাদের এই অভিযোগটি 7 তারিখে হলেও আমাকে কোনো প্রকার কোনো কারণ দর্শানোর নোটিশ করা হয়নি, আমার বক্তব্য শোনা হয়নি, এবং আমাকে এক প্রকার পাশ কাটিয়ে আমার থেকে গোপন রেখে তারা বেশ কিছু কার্যক্রম স্কুল ছুটির দিনে করেছে। কিন্তু কেন? কিসের এত তড়িঘড়ি? কাদের চাপ ছিল এর পেছনে? প্রশ্ন জাগে, তাহলে কি সেই রিপোর্ট আগেই লেখা ছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে এক গভীর পরিকল্পনার ছায়া, আর সেই ছায়ার পেছনে দাঁড়িয়ে থাকে কিছু মুখোশধারী ক্ষমতাধর মুখ। তার কিছুক্ষণ পরেই ভিকারুন্নিসার আজিমপুর দিবা শাখায় ছড়িয়ে পড়ে একটি যৌন হয়রানির অভিযোগ। খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে। কিন্তু যখন টিম সিক্রেটাইজ অনুসন্ধানে নামে, তখন উঠে আসে একেবারেই ভিন্ন চিত্র। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সময়ের অসামঞ্জস্যতা ও জবানবন্দির গরমিল থেকে ফুটে ওঠে চক্রান্তের স্পষ্ট ছাপ। তাহলে কি বলা যায়, একজন সৎ, জনপ্রিয়, দায়িত্ববান শিক্ষকের সাফল্যই তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো, যেখানে হিংসা, প্রতিহিংসা ও স্বার্থের জটাজালে এক নির্দোষ মানুষকে বানানো হলো কাল্পনিক গল্পের খলনায়ক? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পাড়ি দিতে হবে আরো গভীরে, কারণ এই ষড়যন্ত্রের মূল কুশীলবরা এখনো অন্ধকারে। সত্যকে হত্যা করা যায় না, শুধু বিলম্বিত করা যায়। টিম সিক্রেটাইজের অনুসন্ধান এখন শুধু একটি অভিযোগের ব্যাপারে নয়, বরং সত্য উন্মোচনের লড়াই। প্রথম দিকে আন্দোলনে ভূমিকা নেয় একই স্কুলের অপর গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিনের সন্তান ফাহমিদা ইসলাম জিম, এবং জিমের বান্ধবীরা সহ মুরাদ হোসেনের প্রতিপক্ষ শিক্ষিকাদের কাছে প্রাইভেট পড়ুয়া একদল শিক্ষার্থী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা, যারা সরাসরি বহিষ্কারের দাবি তোলেন। কিন্তু পরবর্তীতে এক চাঞ্চল্যকর ফোনালাপে এই আন্দোলনকারীদের মধ্যে থেকে এক শিক্ষার্থী প্রকাশ করেন, হেড ম্যামের নির্দেশ ও গ্রুপে দেয়া নোটিশ অনুসারে তারা আন্দোলনে নামতে বাধ্য হন। আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করেছি, আমাদের ডিউটি ছিল এটা। এটা তো আমাদের হেড নির্দেশ দিয়েছে। আমাদের যে 5 জনের যে প্যানেল, আমরা তো প্যানেলের গ্রুপে নোটিশ দেওয়া ছিল এরকম। পরবর্তীতে জানা যায় আন্দোলনটি পূর্ব পরিকল্পিত ছিল। কয়েকজন শিক্ষার্থী সরাসরি মুরাদ সরকারের বাসায় গিয়ে জানান, একাধিক শিক্ষক এই আন্দোলনের পরিকল্পনায় জড়িত ছিলেন। আসলে আমাদের একটা সহকারী শিক্ষক, মানে প্রধান শিক্ষকের পরে যে কানিহাজি পাঠাবেন, উনি হচ্ছে স্কুলের স্টুডেন্টদেরকে ফোর্স করে নিচে নামাইছে। সাংবাদিকরা আসছিল, এরপরে বলছিল যে তোমাদের আন্দোলনে দাঁড়াতে হবে। হেডগার্ড ভাইস যারা ছিল ওদেরকে দিয়ে আগে পোস্টার লিখিয়েছিল, মানে মুরাদ স্যার বিরুদ্ধে। তো আমরা ওইটা কেউ জানতাম না। আগের দিন ওনার অ্যানাউন্সমেন্ট বলছে কি যে সব ভলেন্টিয়ারদেরকে কালকে প্রেজেন্ট থাকবে। হঠাৎ করে কানে চাপা বলে কি যে সবাইকে নিচে নামতে হবে। তার আগে একটা হেডগার্ড আসছে আমার কাছে, এসে বলে কি তুই কি মুরাদ স্যারের পক্ষে নাকি বিপক্ষে? এখন আমি তো চিন্তা করতেছি কি বলবো। আমি বলছি কি আমি কোনোটাতেই ছিলাম না, পক্ষেও ছিল না বিপক্ষেও ছিল না। পরে বলে কি আচ্ছা তুই কি মুরাদ স্যারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে পারবি সাংবাদিকের কাছে? আমি তো স্যারকে মন থেকে পছন্দ করি, মানে আমি কখনো জানি বিশ্বাস করি না এগুলো।
আমি বলছি যে না, আমার দ্বারা এসব সম্ভব হবে না, আমি এগুলো দিতে পারবো। পরে ও বলে কি যে তুই এটা কাউকে বলতে পারবি না যে মুরাদ স্যারের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিতে বলছি, কাউকে বলবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে চলে গেছে। মেয়েটার নাম নওফাত রামিজা, ও 9 পড়ে, হেড গার্ল। তবে অভিযোগ ও ভিকটিমদের জবানবন্দিতে দেখা যায় চমকপ্রদ গরমিল। অভিযোগকারী লুবাবা দাবি করেন 2023 সালে মুরাদ সরকার তাকে এবং জান্নাতুল মাওয়াকে নিজের কাছে ডেকে হেনস্থা করেন, কিন্তু মাওয়া দাবি করেন ওই ঘটনাটি 2022 সালের। এবার আশ্চর্যের বিষয় হলো ভর্তির রেকর্ড, হাজিরা শীট ও লুবাবার ভাষ্য যাচাই করে দেখা যায় 2022 সালে লুবাবা তখনও কোচিংয়ে ভর্তি হয়নি। অপরদিকে লুবাবার মাও বলেন ভিন্ন কথা। তিনি জানান তার মেয়ের সঙ্গে তেমন কিছুই ঘটেনি। আমার বাচ্চার সাথে কিছু হয় নাই, তারপরে আমার বাচ্চার সাথে তেমন কিছু হয়, এটা আমি সত্যি কথা আপনাকে বললাম না। উনি নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান, আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন খুবই বাজেভাবে। তাহলে মিথ্যা অভিযোগ কেন করলেন? এর পেছনে কারণ কি? এদিকে অভিযোগকারী জান্নাতুল মাওয়ার বাবাকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বক্তব্য দিতে চেয়েও এক অদৃশ্য ইঙ্গিতে মামলার দোহাই দিয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন। অথচ তিনি স্কুলের শিক্ষিকাদের মেয়েদের নেতৃত্বে মামলা চলাকালীন সময়ে গত 24 অক্টোবর 2024 তারিখে মুরাদ হোসেনকে বহিষ্কারের আন্দোলন করেন। আদালতে চলমান আছে, এই মুহূর্তে আমরা কোনো এখন কোনো প্রতিবেদন দিতে চাচ্ছি না। আর বাচ্চাদের পরীক্ষা হয়েছে 24 তারিখ থেকে, বাচ্চারা এখন কোনোভাবে কোনো কথা বলতে ওরা এমনিতেই ভয় পাই। এখন আর বাচ্চাদের সামনে আমরা সাংবাদিকরা কোনো কিছু নিতে চাচ্ছি না। যেটা বলেন এর আগে আমাদের সাথে বললেন আসতে, আমরা ওইভাবে প্রিপারেশন নিলাম, এবং এখন আপনি যেটা বলছেন যে 24 তারিখ পরীক্ষা আছে, আমরা ওইভাবে চাচ্ছি না, আদালতে চলমান। লোয়ার আম্মু তো সেই মিটাই বলছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আসতে বললেন, আমরা প্রিপারেশন নিয়ে ওখান থেকে বের হয়ে আমার কাছাকাছি চলে আসলাম। আপনি এখন আবার ডিসিশন চেঞ্জ করলেন। চলো, আপনার পরীক্ষা 24 তারিখ, এটা তো সকালেও ছিল। অপরদিকে বুলবুলের বান্ধবীরাই স্বীকার করে শারীরিক শিক্ষা শিক্ষিকা কানিস ফাতিমা বুলবুলিকে 4 ঘন্টা বসিয়ে রেখে শিখিয়ে পড়িয়ে মুরাদ সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করান। তারপরে আরো কানিজা কি বলছে ওইটা বললো। 4 ঘন্টা নাকি ওরা বসে রাখছে, পরে 2 ঘন্টা নাকি ওরা কত ফেক মিথ্যা কথা বলছে। তারপরে বলতেছে দেখো আমি আজকে স্কুলে আসিনি, মেন ব্রাঞ্চ থেকে আসছি, মেন ব্রাঞ্চে গেছিলাম। বুলবুলি আজকে টিফিন টাইমে আসছে মেন ব্রাঞ্চ থেকে, কেকা রায় চৌধুরী আপনার সাথে কথা বলতে গেছিল, ওখান থেকে বই নেওয়ার জন্য আসছে। তো তারপর আমাদেরকে বলে যে তোমরা জানো স্যারকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি বলছি না। ও বলে যে 2-3 দিন পর তো স্যার কোচিং করাতে পারবে না। তো বলি কেন, কি হয়েছে? পরে বলে যে স্যারকে হয়তো বা এই বের করে দেওয়া হবে অথবা অন্য কোনো ব্রাঞ্চে নেওয়া হবে, এটা বলছে। দর্শক, এবার আমরা নজর দেই মূল অভিযোগকারী সালমা হকের দিকে। তিনি অভিযোগ করেন মুরাদ সরকার তার মেয়ে বুলবুলিকে নামাজের ঘরে নিয়ে আলো নিভিয়ে হেনস্থা করেন। দর্শক, সালমা হকের করা অভিযোগপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দাবি করেছেন 2023 সালের 16 নভেম্বর বেলা 1টার দিকে শিক্ষক মুরাদ সরকার তার মেয়ে সোহানুর শহীদী বুলবুলিকে স্কুলের মূল্যায়ন পরীক্ষা শেষে পাশের একটি বিল্ডিংয়ে কোচিংয়ে ডেকে নিয়ে হেনস্থা করেন। কিন্তু সময়ের এই দাবির সঙ্গে বাস্তবের কি আদৌ কোনো মিল আছে? ওইদিকে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল হাজিরা শিটে স্পষ্ট উল্লেখ রয়েছে শিক্ষক মুরাদ সরকার স্কুল ত্যাগ করেন দুপুর 12টা 8 মিনিটে, অর্থাৎ অভিযোগে বর্ণিত সময়ের অনেক আগেই। টিম সিক্রেটাইজের অনুসন্ধানে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে জানা যায় মুরাদ সরকার স্কুল ত্যাগের পর চলে যান তার কোচিং সেন্টারে। সেখানে তিনি এসএসসি 2024 ব্যাচের নিয়মিত ক্লাস নেন। প্রমাণ অনুযায়ী তিনি ওই দিন দুপুর 12টা থেকে 1:30 মিনিট পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন আসে, যখন অভিযোগে উল্লেখিত সময়েই শিক্ষক মুরাদ সরকার ক্লাস নিচ্ছিলেন, তখন কি সালমা হকের মেয়ে বুলবুলিকে ডেকে নেওয়ার মতো কোনো ঘটনা আদৌ ঘটেছিল? এইবার ঘটনার সত্যতা যাচাই করতে টিম সিক্রেটাইজ উপস্থিত হয় অভিযুক্ত শিক্ষক মুরাদ সরকারের কোচিং সেন্টারে। মুঠোফোনে কথা হয় বাড়ির মালিকের সাথে। তিনি বলেন কোচিং এর প্রতিটি রুমই ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হতো। এখানে নামাজের ঘরের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের কোনো রুম আলাদা, এখানে আমি সব করে বেঞ্চ দেখছি, প্রতিটা রুমে বেঞ্চ ছিল। আমাদের রুম কোনো রুম আমি দেখিনি।
আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো, তো এরকম আমি ওনার সাথে যখনই কথা বলছি, আমার সাথে দেখা হয়েছে, দেখলে আপা আসসালামু আলাইকুম, সে আমার সাথে এইভাবেই কথা বলছে। এবং আমার এখানে যখন সে আসা যাওয়া করছে, আমি দেখছি সে সুন্দরভাবে, হয়তো আমি যাওয়ার পথে হয়তো দেখছি সুন্দরভাবে সে চলে গেছে, আবার সুন্দরভাবে সে বের হয়ে গেছে। তাহলে আমি আর অন্য কিছু দেখিনি। সে আমার সাথে কথা বলছে যখন দেখছি, সে মানে একটা মানে মার্জিত পুরুষ যেভাবে কথা বলে না, দুইটা হাত মনে করেন ই করে একেবারে সে কি বলবো মানে চোখ নিচু করে ওভাবে কথা বলছে, আমি তাকে দেখছি। এবং মাঝে মাঝে আমি এও দেখছি, ওই যে আমার দারোয়ানরা যেখানে বসে নামাজের সময় হলে উনি ওখানেও দাঁড়ায় নামাজ পড়ছে। এটা আমি মাঝে মাঝে আসা যাওয়ার পথে দেখছি। তারপর কথা হয় কেয়ারটেকার কামরুলের সাথে। তিনি বলেন, মুরাদ স্যার সবসময় পাশের জামি মসজিদে নামাজ পড়তেন এবং আমাকেও সেখানে নামাজের জন্য ডাকতেন। কোচিং এর ভিতরে কি নামাজ পড়ার জায়গা ছিল না? নামাজ পড়ার জায়গা তো ওখানে ছিল না, মসজিদে নামাজ পড়তো। তারপর আমরা মুরাদ সরকারের কোচিং পার্টনার ভিকারুন্নিসার আজিমপুর প্রভাতী শাখার শিক্ষক ইমরান হোসেনের সাথে কথা বলি। তিনি বলেন, এই সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কথা আমরা বলতে পারবো না। কারণ হলো এটা হলো আমাদের স্কুল থেকে নির্দেশ করা আছে, আমরা সাধারণ টিচাররা কোনোভাবে এই সম্পর্কে কোনো কথা, কোনো বিষয়ে কথা বলার সুযোগ নেই। আমরা স্কুলের বিষয় না, আমরা কোচিং এর বিষয় জানতে চাই। কোচিং এর বিষয় আমি বলতে পারবো না। কারণটা কি? কারণের কোনো কথা না, এটা বলার কোনো তথ্য দেওয়া যাবে না। আপনার প্রিন্সিপাল যে নিষেধ, আপনি বলেন প্রিন্সিপাল নিষেধ করছে। আমার প্রিন্সিপাল আমাকে নিষেধ করে নাই, আমাকে কাউ করে নাই। আমি স্কুলের বিষয়ে কথা বলার নিষেধ আছে। আমি নিষেধটা কি করছে আসলে? আমি আপনাকে তো আমি তথ্য দিতে মানে কোনো বাধ্য না। আমি অবশ্যই আপনি তথ্য দিতে বাধ্য। ওই কোচিং এ পড়াই নাই তো ভাই, আমি এই কোচিং এ দেখলাম ক্লাস টিচারে ভিন্ন। এখন আপনি আমাকে এসব তথ্য এত দিন পরে বলবেন। আপনি কোচিং এ পড়ান নাই? আমি পড়াইছি সেই সময়, সেটা আরো আগে। আমি ওখান থেকে আসছি যেহেতু না, আমরা জানতে চাচ্ছিলাম ওই কোচিং এ নামাজ পড়ছিলেন কিনা আপনি সেই জন্য। না, আমি নামাজ দরকার এমনি বসছি, নামাজ বাইরে বসছি। ওখানে নামাজ পড়ার দরকার হবে না। আমি যে টাইমে পড়াইছি ওই টাইমে তো নামাজের সময় ছিল না। আমি পড়াইতাম সকালে তো নামাজের সময় ছিল। ওইখানে কি নামাজের রুমটা কোন দিকে ছিল কোচিং এর? নামাজের রুম কোন দিকে ছিল আমি দেখি না। আমি ওখানে এক্সট্রা কোনো রুম দেখি নাই নামাজের জন্য। আমি যে সময় পড়াইছি, আমরা 5 সময় পড়াইছি। এই মানে যে রুমগুলি ছিল, ওই রুম 3টা রুম ছিল, 3টা রুমে আমরা পড়াইছি। আর এক রুমে মানে যেটা কিচেন ছিল, ওই রুমে হইলো আপনার আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করছি। তার মানে তো নামাজের জন্য আলাদা কোনো রুম ছিল না আপনাদের? না, আমি ওটা আমার সময় আমি দেখিনি। আমার সময় আমি কিছু বলতে পারবো না। তাহলে প্রশ্ন উঠে, যেখানে নামাজের কোনো রুমই নেই, সেখানে নামাজের রুমে নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগটি কতটা সত্য? অবাক করা বিষয়, অভিযোগ কোচিংয়ে নামাজের রুমকে কেন্দ্র করে হলেও বিস্ময়করভাবে ঘটনার তদন্ত হয়েছে স্কুলে। কিন্তু কেন জানতে চাইলে উচ্চতর তদন্ত কমিটির 2 জন সদস্য অকপটে স্বীকার করেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন গভর্নিং বোর্ডের সভাপতি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচন বাস্তবায়নকারী তৎকালীন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলামের নির্দেশে তারা কোনো প্রকার তদন্ত না করেই তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করতে বাধ্য হন। মনে করেন 3-4 ঘন্টা ছিল। তাহমিনা দুজনই বলছি কথা, আমরা তো তদন্ত করি না, এখন তো কথা তো 2 রকম আসতেছে। আমি বলছি যে আমি তো কিছুই করি না। এখন বলে কি আপনি সই করেন, আমরা করেছি তদন্ত করেছি। আমি আর স্যার সাবিরুল ইসলাম, উনি বললেন যে আমরা তো করছিলাম, কিন্তু সাবিরুল স্যার একটু কারেকশন দিছে, কারেকশনটা অসুবিধা নেই, আপনি একটু স্বাক্ষর করবেন। কি বললো যে উনি কারেকশন করে দিচ্ছে, তো প্রথম রিপোর্টটা আমি পড়ছি, এইভাবে ডিউটি করা হয়। এটা যে আমূল পরিবর্তন করে দিচ্ছে, এটাও তো আমাদের জানা ছিল না। বক্তব্য কিন্তু আমার সাথে শেয়ার করেন এই বিষয়টা। এখানে আসলে আপনি তো বুঝেন যে আমরা একজন বিভাগীয় কমিশনার যদি কারেকশন করে দেয়, এখানে আমি কি যে আমি এইখানে এত চেঞ্জ হবে তো আমার জানা ছিল না। কারেকশন যে ওনারা নিয়ে আসছে, ওনারা কিন্তু সাবমিট করে দিতে পারছে, যেটা আমি এখানে আসি নিয়ে আসছি। আমি কমিটির সবাই যদি একসাথে বসতো তখন কিন্তু এটা আসবে, কিন্তু এটা আসলে আমি বুঝতে পারিনি। আমি কিন্তু ওনার সাথে কথা বলছি, ওনার উপরে বিভাগীয় কমিশনার যেটা প্রয়োগ করছে আমার উপরে উনি এটা একটা মানুষ এমন দরখাস্ত করা হয়েছে একেবারে আনএথিক্যালি। তদন্ত কমিটিতে ওরা অনেক দুষ্ট তো, যার জন্য এই একই সাথে নারী শিশু নির্যাতন মামলাটা করছে। আর আমাদের তদন্ত কি হয়েছে, এটা হচ্ছে আমরা মানে
মানে কথা বেস, সেটা কিন্তু বক্তব্য বেসিস। ওরা আসলে ওরা তো কোনো কাগজপত্র দেখাইতে পারে না, অর্ধগতি